এই তো আয়াত, ওরে ওই অবস্থা কি করে হলো? বাকি কথা পরে হবে, আগে মেয়েটাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, না হলে দেরি হয়ে যেতে পারে। এমনিতেই অনেক ব্লিডিং হচ্ছে। আজ আয়াতকে পাজাকোলা করে গাড়িতে উঠালো। পেছন পেছন বাকি সবাইও গেল। আয়েশা চৌধুরী একদম চুপ হয়ে গেছে। আদিয়ান চৌধুরী ওনাকে টেনে তুলে বলল, আয়েশা, কি হয়েছে তোমার? তুমি চুপ হয়ে গেলে যে? আদিয়ান, ও বাঁচবে তো? আমার কেন জানি অনেক অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আমার কলিজার কেউ আঘাত করেছে। ওই মেয়েটার মুখটা একদম আমাদের আহির মতো লাগলো। তুমি আমাকে এখনই হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ, যাবো তো, আমরা সবাই যাব। তুমি শান্ত হও, আর মেয়েটা কিছু হবে না। আয়াতের খুব কষ্ট হচ্ছে। ওর মনে হচ্ছে ওর কোনো প্রিয়জনকে ও হারিয়ে ফেলছে। ও আয়াতকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বসে আছে। আয়াতের কোনো জ্ঞান নেই। ইরফান গাড়ি চালাচ্ছে। আশিয়ান আয়াতের পাশে বসে আছে। আশিয়ানের কীরকম যেন অদ্ভুত লাগছে। যতবার আয়াতের মুখের দিকে তাকাচ্ছে ততবার ওর বুকটা মোচড় দিয়ে উঠছে। কিন্তু কেন হচ্ছে ও বুঝতে পারছে না। বাকি সবাই অন্য গাড়িতে আসছে। ইসরাত আর অহনা তো আয়াতকে ওই অবস্থায় দেখেই কান্না শুরু করে দিয়েছে। সবাই কিছুক্ষণে হাসপাতালে পৌঁছে গেল। আয়াতকে ওটি নেওয়া হয়েছে। ইরফান যেহেতু ডাক্তার, তাই আর বেশি কষ্ট করতে হলো না। ও নিজেই আয়াতের চিকিৎসা করবে। বাকি সবাই স্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ পর একটা নার্স আয়াতের সব জিনিসপত্র দিতে এলো। একটা ঘড়ি আর একটা চেন দিল। এতগুলো মানুষ দেখে কাকে দেবে নার্সটা সেটা বুঝতে পারলো না। তাই উনি বলল, পেশেন্টের বাড়ির কে আছে, আর বলল এইগুলো পেশেন্টের জিনিস। আয়েশা চৌধুরী সবার সামনে ছিলেন, তাই উনি সেগুলো নিলেন। নার্সটা চলে যাওয়ার পর আয়েশা চৌধুরী সেই জিনিস দুটোকে দেখলেন। দেখে চমকে গেলেন। উনি সাথে সাথে জিনিস দুটো বুকে জড়িয়ে ধরে বসে পড়লেন আর কাঁদতে লাগলেন। হঠাৎ ওনার আচরণে সকলে ওনার কাছে এগিয়ে এলেন। আদিয়ান চৌধুরী নিজের স্ত্রীর কাঁধে হাত রাখতেই আয়েশা চৌধুরী আদিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। সবাই এই রকম কান্নার কারণ খুঁজে পেল না। আদিয়ান চৌধুরী বললেন, কি হয়েছে আয়শা, কাঁদছো কেন? দেখবে মেয়েটা ভালো হয়ে যাবে। তখন আয়েশা চৌধুরী চেন আর ঘড়ি দুটো দেখিয়ে বলল, আদিয়ান, মেয়েটা আমাদের আহি, আমাদের মেয়ে আহিয়ানা। এই দেখো বাবার দেওয়া সেই চেন আর ঘড়ি, ওটা আমাদের আহি। আদিয়ান। এই কথা শুনে সকলের পৃথিবী ওখানেই থমকে গেল। এই মুহূর্তে সকলের কি করা উচিত কেউ কিছু বুঝে উঠতে পারছে না। আদিয়ান চৌধুরী আর আশিয়ান চৌধুরী তো পাগল পাগল অবস্থা। এতদিন পর তাদের কলিজার টুকরার খোঁজ পেয়েছে, তাও এইরকম একটা অবস্থা। আয়েশা চৌধুরী তো কেঁদেই যাচ্ছে। আলিয়া খান ওনাকে পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। আজ মনে হয় বাকশক্তি হারিয়ে ফেলেছে। ও এক দৃষ্টিতে ওর শার্টের লাগা আয়াতের রক্তের দিকে তাকিয়ে আছে। ওর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ও পারছে না। ফারহান আর সজীব হাসপাতালে আছে। ওরা ওর বন্ধুর মনে কী চলছে বুঝতে পারছে, কারণ আর কেউ না জানলেও ওরা দুজন ভালোভাবেই জানে যে আহিয়ানা চৌধুরী আয়াজ খানের কে। সজীব গিয়ে আয়াজের কাঁধে হাত রাখলো। আয়াজ একবার সজীবের দিকে তাকালো, আবার সেই রক্তের দিকে তাকিয়ে বলল, সজীব, তুই তো দেখতে পাচ্ছিস এই রক্ত আমার জান পাখির। জানিস আমার জান পাখি ছোটোবেলায় একটু ব্যথা পেলেই সারা বাড়ি মাথায় উঠিয়ে ফেলতো। আর আজ দেখ আমার জান পাখির শরীর থেকে কত রক্ত বেরিয়েছে, কিন্তু আমার জান পাখি কোনো কথা বলছে না। নিজেকে সামলা আয়াজ। কি করে সামলাবো আমি নিজেকে? এতদিন আমার জান পাখি আমার সামনে ছিল, অথচ আমি তাকে চিনতেই পারিনি। ওকে কতভাবে জ্বালাতন করেছি, ওকে কষ্ট দিয়েছি। আয়াজ, নিজেকে শক্ত কর। তখন তো তুই জানতি না এটাই তোর জান পাখি, আর ও তোর নিজের নামটাও পাল্টিয়ে দিছিল। তাহলে তুই কিভাবে চিনতি ওকে? তুই তো সেই ছোটবেলায় ওকে দেখেছিলি। ও নাম পাল্টায়নি। মানে আমি যতদূর জানি ওর নাম ছিল আহিয়ানা, আহিয়ানা চৌধুরী। আর ও তো এখন ওর নাম আয়াত বলেছিল সবাইকে। নানা ভাই ওকে আয়াত বলে ডাকতো। ইস, আগে কেন এই কথাটা মাথায় এলো না? আচ্ছা সজীব, ফারহান, তোরা বল না, আমার জান পাখি ঠিক হয়ে যাবে তো? ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। আয়াজ এবার নিজেকে সামলে অজু করে নামাজ পড়তে গেল। ওর জান পাখির জন্য দোয়া করতে যেন আল্লাহ তাআলা ওর জান পাখিকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ওর দেখা দেখি আশিয়ান ওর জানপ্রিয় বোনের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে গেল। অন্যদিকে একটা লোক ফোন নিয়ে কাকে যেন বলল, আহিয়ানা চৌধুরী ফিরে আসছে। তা শুনে অজ্ঞাত লোক বলল, ও কিভাবে ফিরে এলো? ওকে তো আমি শেষ করে দিয়েছিলাম। জানি না, তবে সত্যিই ফিরে এসেছে। ওকে আমি দেখছি, তবে আমার জানা মতে মনে হচ্ছে ও কাউকে কিছু বলবে না, কারণ ওর হাতে কোনো প্রমাণ নেই। আর তুমি সাবধানে থেকো। বলে অজ্ঞাত ব্যক্তি ফোন কেটে ফোনটাকে আছাড় মারল। ফোনটা নিচে কয়েক টুকরো হয়ে পড়ে রইল।
এবার অজ্ঞাত ব্যক্তিটা একটা চিৎকার দিয়ে তারপর বলতে শুরু করলো। আহিয়ানা চৌধুরী, তুমি ফিরে এসে একদম ঠিক করনি। এর ফল তোমায় ভোগ করতেই হবে। শুধুমাত্র তোমার জন্যই আমি এত বছরের অপেক্ষার জিনিস হাতে পাইনি, যার জন্য তোমার দাদুভাই আর ফুপিকে শেষ হতে হলো, যার জন্য তোমাকে তোমার পরিবার থেকে আলাদা থাকতে হলো, সে জিনিসটা আমি আজও হাতে পাইনি। তবে ভালোই হয়েছে, এবার নিশ্চয় আমি আমার জিনিসটা পাবো তোমার মাধ্যমে, কারণ আমার ওই জিনিসটার কথা শুধুমাত্র তুমি জানো। তুমি রেডি থেকো, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। বলে অজ্ঞাত ব্যক্তিটা হাসিতে ফেটে পড়ল। আয়েশা চৌধুরী মেয়ের ঘড়ি আর চেন দুটো বুকে আগলে ধরে বসে আছে। কিছুক্ষণ পর ড্রাইভার এসে রাস্তায় পড়ে থাকা ফোন আর হ্যান্ডব্যাগটা দিয়ে গেল। সেটাই ফোন বাজছে, মূলত তার জন্যই ড্রাইভার ফোনটা দিতে এসেছে। ড্রাইভার এসে আদিয়ান চৌধুরীকে বলল, স্যার, ম্যাডামের ফোনটা আর ব্যাগটা রাস্তায় পড়েছিল, আমি আসার সময় নিয়ে এসেছি। ম্যাডামের ফোনটা অনেকক্ষণ যাবৎ বাজছে, তাই নিয়ে এলাম। তখন আদিয়ান চৌধুরী বললেন, আমার কাছে দাও, আমি দেখছি। ড্রাইভারটা সবকিছু আদিয়ান চৌধুরীর কাছে দিয়ে চলে গেল। তখন আবারও ফোনটা বেজে উঠল। প্রাইভেট নাম্বার থেকে কল করা হয়েছে। আদিয়ান চৌধুরী ফোনটা ধরলেন, কিন্তু ওপাশ থেকে কিছু শুনতে পেলেন না। তাই উনি বললেন, হ্যালো। ওপাশ থেকে অন্য একজনের কণ্ঠ শুনে হয়তো বিচলিত হয়ে গেল। তাই নিজেকে ঠিক করে একটু কেসে বলল, এটা তো আয়াতের নাম্বার। আর আপনি কে? জি, এটা আয়াতের নাম্বারই। আসলে আয়াত একটা অ্যাক্সিডেন্ট করেছে আর ওর ফোনটা আমার কাছে। উনি আরও কিছু বলবে তার আগেই ওপাশের ব্যক্তিটি বলল, কি? আয়াতের অ্যাক্সিডেন্ট হয়েছে? কতবার মেয়েটাকে বললাম একা থাকার দরকার নেই, আমাদের সাথে থাক, কিন্তু কে শোনে কার কথা? অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? আয়াত ঠিক আছে তো? ডাক্তার ভেতরে আয়াতকে দেখছে, তাই ওর কি অবস্থা সেটা বলতে পারছি না। এই হসপিটালে ভর্তি করা হচ্ছে। ওকে, আমি এক্ষুনি আসছি। বলে ওপাশে থাকা ব্যক্তিটা ফোন কেটে দিল। ওপাশের ব্যক্তিটা আর কেউ নয়, সেটা হলো রোজা। আয়াতের আজ সন্ধ্যার পর রোজাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও যায়নি দেখে রোজা বারবার কল করে যাচ্ছে। এখন ও ওর বাবাকে আয়াতের ব্যাপারে বলল। উনিও মেয়ের সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু যেতে যেতে কাকে যেন ফোন করে আয়াতের ব্যাপারে জানালেন। সবাই খুব ভেঙে পড়েছে। প্রায় 1 ঘন্টা পর ইরফান ওটি থেকে বের হলো। তখন সবাই ইরফানের দিকে এগিয়ে গেল। আদিয়ান চৌধুরী বললেন, ইরফান, আমার মেয়ে আহি কেমন আছে? আহি? হ্যাঁ, ওটাই আমাদের আহি। সেসব কথা পরে হবে। ইরফান, তুমি আগে বলো আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো? ওর বেশি কিছু হয়নি তো? রিল্যাক্স, আহি এখন ভালো আছে। শি ইজ আউট অফ ডেঞ্জারেস। মাথায় অনেক চোট পেয়েছে, তার জন্য এত রক্তক্ষরণ হয়েছে, আর বাঁ হাতটা ভেঙে গেছে, আর একটা পায়ে একটু ব্যথা পেয়েছে। 1 সপ্তাহ রেস্ট নিলেই হাঁটতে পারবে ঠিক মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমরা কি ওকে এখন দেখতে পারবো? কেবিনে দেওয়ার পর দেখতে পারবে, তবে বেশিক্ষণ থাকতে পারবে না। ঠিক আছে। আর ওর জ্ঞান ফিরবে কখন? কাল সকালে। আদিয়ান চৌধুরী মেয়ের জন্য সবথেকে ভালো আর বড় কেবিনের ব্যবস্থা করেছে, যাতে তার মেয়ের কোনো অসুবিধা না হয়। আয়াতকে কেবিনে দেওয়া হলে সকলে একবার করে ওকে দেখে গেল। আয়েশা চৌধুরী আর আদিন চৌধুরী তো মেয়ের হাত ধরে কেঁদেই উঠল। কতদিন পর তার মেয়েটাকে দেখতে পেল। এবার আর তাদের মেয়েটাকে আর হারাতে দেবে না, যত্ন করে আগলে রাখবে। আশিয়ান চৌধুরীও বোনকে এই অবস্থা দেখে নিজেকে সামলাতেই পারছে না। তা দেখে নাফিজা ওর কাঁধে হাত রাখলো আর বলল, চিন্তা করো না, তোমার বোন একদম ভালো হয়ে যাবে। তুমি জানো আমি ছোটবেলায় খুব দুষ্টু আর দুরন্ত ছিল, সব সময় আমার সাথে ঝগড়া করতো। কিন্তু দাদুভাই যখন আমাকে লন্ডন পাঠালো, সেদিন আহি আমাকে ধরে অনেক কান্না করেছিল আর বলছিল, ভাইয়া প্লিজ তুই আমায় ছেড়ে যাস না, আমি আর তোর সাথে ঝগড়া করব না, একদম তোর জিনিসে হাত লাগাবো না, তুই প্লিজ আমায় ছেড়ে যাস না, আমি তোকে খুব ভালোবাসি ভাইয়া, প্লিজ যাস না। কিন্তু সেদিন আমি ওর কথা শুনিনি, তাই হয়তো আমার সাথে আর ওর দেখা হয়নি। যেদিন শুনলাম দাদু ভাই আর ফুপি মারা গেছে, তখন আমি দেশে আসতে চেয়েছিলাম, কিন্তু আসতে পারিনি আমার এক্সামের জন্য। তবুও আমি আসতে চেয়েছিলাম। তখন আহি আমাকে দেশে আসতে বারণ করেছিল, আমার নাকি দেশে আসলে বিপদ হতে পারে। সেদিন ওর কথার মানে কিছুই বুঝতে পারিনি আমি। আমার এক্সাম ছিল বলে বাকিরাও কিছু বলেনি। যখন আমি আহের কথা চিন্তা করতাম, তখন ওর কান্নাগুলো আমার ভীষণ মনে পড়তো, কারণ আমি ওকে শেষবার কান্না করতেই দেখেছিলাম। তারপর তো জানতে পারি ও বাড়ি থেকে চলে গেছে। এতদিন পর নিজের প্রিয় বোনটাকে পেলাম, তাও এভাবে আমি নিজেকে সামলাতে পারছি না নাফিজা। আল্লাহর উপর ভরসা রাখো। ইরফাইজ ভাইয়া বললো তো, আহি তেমন গুরুতর কিছু হয়নি,
ভালো মতো রেস্ট নিলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। আল্লাহর লাখ লাখে শুকরিয়া। তুমি তো এখানে, নিশান কোথায়? ঈশান হচ্ছে আশিয়ানের 9 মাসের ছেলে। নিশান অহনার কাছে। ও আচ্ছা, চলো ইরফান, বেশিক্ষণ এখানে থাকতে বারণ করেছে। চলো। ওরা দুজন আয়াতের কেবিন থেকে বেরিয়ে গেল। সবার শেষে আয়াত ঢুকলো কেবিনে। আয়াজ গিয়ে আয়াতের হাত ধরে বলল, জান পাখি, তোমার আয়াজ না খুব খারাপ। তুমি এতদিন তার সামনেই থেকেছো, কিন্তু সে তোমাকে চিনতে পারেনি, উল্টো তোমাকে কষ্ট দিয়েছে। তবে আজ যখন তোমার আয়াজ তোমাকে পেয়েছে, আর হারাতে দেবে না। জানো, তোমার আয়াজ এতদিন তোমার অপেক্ষায় ছিল, কবে তুমি আসবে আর তোমাকে বলবে জান পাখি তোমাকে খুব ভালোবাসি। আমি তো তোমাকে আলগোসে ভালোবাসি জান পাখি। রোজা আর রেজওয়ান আহমেদ আয়াতের অ্যাক্সিডেন্টের খবর শুনে হসপিটালে এসেছে। রোজা এসে আয়াতের কেবিনে ঢুকতে নিল, কিন্তু একটা নার্স বলল এখন ঢুকতে দেওয়া যাবে না। ওকে দেখেই আদিয়ান চৌধুরী বললেন, তুমি কি ফোন দিয়েছিলে? জি আদিয়ান আঙ্কেল, আমিই ফোন দিয়েছিলাম। তোমরা ওকে কোথায় পেলে? আর ওর অ্যাক্সিডেন্টই বা কি করে হলো? তুমি আমাকে চেনো? চিনি তো, সেসব বাদ দাও, আগে বলো তোমরা ওকে কোথায় পেলে? আমাদের গাড়ির সাথেই ওর স্কুটির অ্যাক্সিডেন্ট হয়েছে। বাহ, নিজের মেয়েকে নিজে মারতে নিয়েছিলে? আজ ইসরাত অহনা রোজার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা আগে থেকে সব জানতো, কিন্তু ওদের কিছুই বলেনি। তখন আয়াজ বলল, রোজা, তুমি সব আগে থেকেই জানতে? তাহলে আমাদের বলনি কেন? বলিনি কারণ। তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো। রোজা বলেনি কারণ আরিয়ানরা চায়নি, তাই আরিয়ানারা বলতে বারণ করেছিল। এই কথা শুনে সবাই পেছনে তাকালো। চৌধুরী বাড়ির সকলে অবাক হলো মানুষটিকে দেখে। সেটা আর কেউ নয়, রোজার বাবা রেজওয়ান আহমেদ। রেজওয়ান আহমেদ গাড়ি পার্ক করে আসতে একটু দেরি হলো। এসেই এতদিন পর পরিচিত মুখ দেখে থমকে গেলেন। আর দেখলেন সবাই রোজাকে জেরা করছেন, তাই উনি উত্তরটা দিলেন। আদিয়ান চৌধুরী অবাক হয়ে বললেন, রেজওয়ান, তোকে কতদিন পর দেখলাম। হাঁপার মৃত্যুর পর তো তোর আবার দেখাই পেলাম না। কোথায় ছিলিস এতদিন? তার মানে আহি তোর কাছে ছিল এতদিন, আর এটা তুই আমাদের জানাসনি? আহি আমার কাছে ছিল না। তাহলে এতদিন কোথায় আর কার কাছে ছিল আহি? সেটা ঠিক জানি না, তবে ও আমার সাথে 3 মাস আগে দেখা করে, তারপর আমাকে সব জানায়। আর এটাও জানায় ও ভার্সিটিতে ভর্তি হতে চায়, তাই আমিও ভর্তি করি। আমি অবশ্য ওকে বলেছিলাম তোমাদের জানিয়ে দিতে, কিন্তু ও বলে ও তোমাদের জানাতে চায় না। তার জন্য আপনিও আমাদের জানালেন না? আমাকে দিয়ে ওয়াদা করেছিল আমরা যদি কাউকে বলি ও তাহলে আবার হারিয়ে যাবে, তাই আমিও রাজি হই। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু এতদিন ছিল কোথায়? তার জন্য আমরা এতদিন ওকে খুঁজে পেলাম না। দেশে থাকলে কিনা তোরা পাবে। এই তুই কি বিড়বিড় করছিস? থাকলে কিনা তোরা পাবে কিছু না, তুই বল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আহির বেশ সে কিছু হয়নি। মাথায় আঘাত পেয়েছে, এক হাত ভেঙে গেছে, আর পায়ে একটু ব্যথা পেয়েছে। তবে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে ওর একটু কমই লেগেছে। যাক, আলহামদুলিল্লাহ। তবে এটা বল, ও এতদিন কোথায় ছিল, কাদের সাথে ছিল, তোকে কিছু বলেনি? না, বলিনি। ও এখন একা থাকে আঙ্কেল। আগের কোনো বিষয়ে আমরা তেমন কিছুই জানি না। রাতে হাসপাতালে 2-3 জনের বেশি থাকা যাবে না, তাই আশিয়ান সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন। রোজা আর রেজওয়ান আহমেদ আয়াতকে একটু দেখেই চলে গেছে, কাল সকালে আবার আসবেন। কিন্তু আদিয়ান চৌধুরী আর আয়েশা চৌধুরী জেদ ধরলেন তারা থাকবেন, তাদের মেয়েকে ছেড়ে কোথাও যাবেন না। তাই আশিয়ান ওদের দুজনকে নিয়ে হাসপাতালে রইলেন। আয়াজ অবশ্য থাকতে চেয়েছিল, কিন্তু আলিয়া খান ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে গেলেন। এমনিতেও আয়াতের রাতে জ্ঞান ফিরবে না, সকালে ফিরবে, তাই সকলকে সকালে আসতে বলেছে আশিয়ান। সবাইকে বোঝাতে পারলেও তার নিজের মা বাবাকে বোঝাতে পারেনি আশিয়ান। হাজারো মা বাবা তো সন্তানকে এই অবস্থায় রেখে তারা চোখের পাতা এক করতে পারতেন না। সারা জেগেই কাটিয়ে দিলেন তারা। মাঝে মাঝে আয়াতকে দেখেও এসেছেন, তবে এই দীর্ঘ রজনীতে আরও কেউ একজন আয়াতকে দেখে গেছে, সেটা কেউই টের পায়নি। আরেকটা নতুন দিনের সূচনা। আজকের দিনটা নতুন হলেও কিছু মানুষের সকাল অন্য দিনের তুলনায় ভিন্নভাবে শুরু হয়েছে। হাসপাতালে এমন একটা জায়গা যেখানে সব রকম মানুষ দেখা যায়। একদিকে কেউ তার প্রিয়জনকে হারিয়ে কান্না করে, আরেকদিকে কেউ নতুন অতিথি আগমনের জন্য আসে। আমার মতে হাসপাতাল একটা অদ্ভুত জায়গা, যেখানে গেলে আপনি অনেক অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হবেন। সকাল সকাল সবাই এসে হাজির হলো। কাল যারা বাড়িতে চলে গিয়েছিল, আলিয়া খান সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। আজ বাড়িতে গেছে ঠিকই, কিন্তু তার মন এখানেই ছিল।
সে শুধু অপেক্ষা করছিল কখন সকাল হবে আর সে তার প্রিয়তমার কাছে আসতে পারবে। সকাল 8টা বাজে, কিন্তু আয়াতের এখনও জ্ঞান ফিরল না। তাই নিয়ে সকলে চিন্তিত, কিন্তু ইরফান সকলকে বলেছে চিন্তার কোনো কারণ নেই। অতঃপর সবার অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে আয়াত চোখ খুলল। তখন কেবিনে নার্স ছাড়া আর কেউ ছিল না। আয়াত চোখ খুলে নিজেকে হাসপাতালের একটা বেডে আবিষ্কার করলো। সে তো রোজাদের বাড়িতে গিয়েছিল। হুট করে একটা গাড়ি এসে ধাক্কা মারলো, তারপর আর কিছু মনে নেই। আউচ বলে মাথায় হাত দিল। তা দেখে নার্স বলল, ম্যাম, আপনি ঠিক আছেন? আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি, শুধু মাথাটা হালকা ব্যথা করছে।